আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি নাদিরা আশরাফ। শুরুতেই সংবাদ শিরোনাম। আখেরি মোনাজাতের মাধ্যমে তুরাগ তীরে জোবায়ের পন্থীদের বিশ্ব ইজতেমা শেষ, সাদ অনুসারীদের শুরু আগামীকাল। সোনালী কাবিনের কবি আল মাহমুদের জানাজা বাদ জোহর বাইতুল মোকাররমে শ্রদ্ধা নিবেদন হতে পারে কেন্দ্রীয় শহীদ মিনারে। ব্যাপক আয়োজনে টেকনাফে শতাধিক মাদক ব্যবসায়ের আত্মসমর্পণ, পরে তাদের রাখা হবে কক্সবাজার কারাগারে। বিআরবি কেবল সংবাদ শিরোনাম দেখছিলেন। এসএসআরএম এর প্রতিটি টিএমটি বার গ্রাহকের আস্থা চেয়েও স্থায়ী। শাহরিয়ার স্টিল মিলস লিমিটেড। এবারে বিস্তারিত। আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি আল মাহমুদের মৃতদেহে সর্বস্তরের শ্রদ্ধার জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে নেয়ার কথা রয়েছে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, বাদ জোহর কবি আল মাহমুদের প্রথম জানাজা হবে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে। শুক্রবার রাত 11:05 চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তার বয়সও ছিল 82 বছর। গত 9 ফেব্রুয়ারি গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় কবিকে। আল মাহমুদ একাধারে কবি, ঔপন্যাসিক, প্রাবন্ধিক, ছোট গল্পকার, শিশু সাহিত্যিক এবং সাংবাদিক। 1963 সালে তার কাব্যগ্রন্থ লোকান্তর সর্বপ্রথম তাকে স্বনামধন্য কবিদের সারিতে জায়গা করে দেয়। 1966 সালে কালের কলস ও সোনালী কাবিন কাব্যগ্রন্থগুলো প্রথম সারিতে নিয়ে আসে কবি আল মাহমুদকে। গুণী এই কবি ভুগছিলেন নিউমোনিয়া সহ বার্ধক্যজনিত নানা জটিলতায়। গুরুতর অসুস্থ হয়ে ভর্তি হন রাজধানীর একটি হাসপাতালে। এর এক সপ্তাহের মাথায় অনন্তকালের পথে যাত্রা শুরু করেন কবি আল মাহমুদ। বয়স হয়েছে, একদম সবাই যাইতে হবে। আব্বা চলে গেছে দেশের জন্য, এটা অনেক বড় ক্ষতি হয়েছে। আমাদের তো ক্ষতি হয়েছেই। আমি আজ এত বড় হয়েছি, বাবা কখনো বকা দেয়নি। বকা কি জিনিস বাবার কাছে কখনো পাইনি। এত নরম মনের মানুষ। মহান মুক্তিযুদ্ধে অংশ নেন আল মাহমুদ। যুদ্ধের পর যোগ দেন দৈনিক গণকণ্ঠ পত্রিকার সম্পাদক হিসেবে। অসামান্য কর্মের স্বীকৃতি হিসেবে বাংলা একাডেমি পুরস্কার ও 21 পদক সহ অনেক সম্মাননা লাভ করেন তিনি। শহীদ মিনার রয়েছে, সেখানে আমরা 11টায় সেখানে আমরা তার জন্য দোয়া করব। আমরা আগামীকালকে জাতীয় ঈদগাহে বাদ জোহর তার জানাজা করব। কবি আল মাহমুদ 1936 সালের 11 জুলাই ব্রাহ্মণবাড়িয়ায় জন্মগ্রহণ করেন। আধুনিক বাংলা কবিতাকে বিশেষভাবে সমৃদ্ধ করার কারিগর কবি আল মাহমুদের চলে যাওয়ায় শুধু তার পরিবার ক্ষতিগ্রস্ত হয়নি, ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলা সাহিত্য, বাংলা কবিতা এবং বাংলাদেশের মানুষ। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। নিরাপদে ফিরুক আপনার কাছের মানুষ। অশোক লেল্যান্ড, এটি ইফাদ অটোস লিমিটেডের পণ্য। সকাল 10:30টায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হল তাবলিগ জামাতের মাওলানা জোবায়ের পন্থীদের বিশ্ব ইজতেমা। মাওলানা সাদ অনুসারীদের বিশ্ব ইজতেমা শুরু হবে আগামীকাল। কড়া নিরাপত্তা আর ধর্মীয় ভাব গাম্ভীর্যে টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত পরিচালনা করেন কাকরাইল মসজিদের ইমাম মাওলানা হাফেজ মোহাম্মদ জোবায়ের। এর আগে মুসল্লিদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক হেদায়েতি বয়ান করা হয়। মোনাজাত উপলক্ষে মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় ভোর থেকে সবাই দলে দলে হেঁটে পৌঁছান ইজতেমা মাঠে। শনিবার মধ্যরাত থেকেই ঢাকা ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের ভোগড়া বাইপাস থেকে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, মীরের বাজার থেকে টঙ্গী পর্যন্ত মহাসড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। মোনাজাতে অংশ নেওয়ার সুবিধার্থে 32টি বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে রেল কর্তৃপক্ষ। 18 ফেব্রুয়ারি দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিকতা। স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান খান কামালের উপস্থিতিতে কক্সবাজারের টেকনাফে 102 জন ইয়াবা কারবারি আত্মসমর্পণ করেছেন। পরে তাদের রাখা হবে কক্সবাজার কারাগারে। ঘটা করে আয়োজিত আত্মসমর্পণের জন্য মঞ্চ ও প্যান্ডেল প্রস্তুত করা হয়েছে টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে। সকালে 10:30টার দিকে মঞ্চে উপস্থিত হন স্বরাষ্ট্রমন্ত্রী। আগে থেকেই মাঠে জড়ো হন ইয়াবা কারবারিরা। তালিকাভুক্ত 1151 জনের মধ্যে 102 জন ইয়াবা কারবারি আত্মসমর্পণ করছেন। এই অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা
প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের এই আয়োজনে থাকার আহ্বান জানিয়েছে টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাস। গত বছরের 4 মে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে সরকার। বন্দুকযুদ্ধে নিহত হয় প্রায় 300 ইয়াবা কারবারি। গত বছরের ডিসেম্বরে ইয়াবা কারবারিদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পুনর্বাসনের উদ্যোগ নেয় সরকার। এতে জানুয়ারির মাঝামাঝি থেকে আত্মসমর্পণের জন্য কক্সবাজারের সেফ হোমে জড়ো হন ইয়াবা কারবারিরা। স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান খান কামালের উপস্থিতিতে কক্সবাজারের টেকনাফে 102 জন ইয়াবা কারবারি আত্মসমর্পণ করেছেন। বরগুনা সহ উপকূলের নদ নদীতে ঘোপ বসিয়ে ও কারেন্ট জাল দিয়ে অবৈধভাবে ইলিশের পোনা সহ বিভিন্ন প্রজাতির মাছের পোনা ধ্বংস করা হচ্ছে। বলেশ্বর ও বিষখালী নদীর মোহনায় জেগে ওঠা চরে চলছে এই পোনা নিধন যজ্ঞ। আর এসব জলে ব্যবহার করা হচ্ছে সংরক্ষিত বনের কাঠ। এদিকে মৎস্য সম্পদ রক্ষায় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। বরগুনার পাথরঘাটা উপজেলার বঙ্গোপসাগরের মোহনায় অবস্থিত লালদিয়ার চর। এই চরে অবৈধভাবে অবাধে শিকার করা হয় বিভিন্ন প্রজাতির পোনা মাছ। রাতে জোয়ারের পানিতে চর তলিয়ে গেলে জাল টেনে আটকে দেওয়া হয় সব প্রজাতির মাছ ও মাছের পোনা। আর প্রতিটি ঘোপ তৈরির খুঁটি বানাতে সংরক্ষিত বন থেকে মূল্যবান গাছ কেটে ব্যবহার করা হচ্ছে। প্রভাবশালীদের ছত্রছায়ায় অসাধু জেলেরা বিষখালী ও বলেশ্বরের মোহনায় ইলিশের পোনা সহ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবাধে ধ্বংস করছে, অভিযোগ স্থানীয়দের। চরের পাশে জালটা ডাবান্যা থাকে, এই জালটা আবার যখন থমায় নদীর পানিটা যখন দাঁড়ায় তখন ওইটা জাগাই দেয়। জাগাই দিলে জায়গা সবকিছু আটকা পড়ে যায়, কোনো কিছু যাইতে পারে না। হিরনের যে গোপ, হিরনের গোপে যে কোটি কোটি টন ইলিশের ছাও পড়ে। ট্যাংরা ছোট হইতে জিনতলা পর্যন্ত গোপ শুরু হয়ে গেছে। গভীর রাতে পদ্মা এলাকায় গিয়ে দেখা যায় সংরক্ষিত বন থেকে গাছ কেটে খুঁটি বানানো হচ্ছে। এই গোপটা আসলে রহমান শেখদের, আমি 1 বছর কিনছিলাম। আমি কেনার পর যখন দেখছি এটা কাউরি হয়েছে, আমার মানুষজন চালান দিয়েছে, আমি আবার বেচছিলাম। বনের গাছ কাটার বিষয়ে বন বিভাগের রেঞ্জ কর্মকর্তার সাথে দেখা করতে গেলে তাকে পাওয়া যায়নি। তবে মুঠোফোনে তিনি ব্যবস্থা নেওয়ার কথা জানান। আমরা এ ব্যাপারে সতর্ক। ইতিমধ্যে আমি সদস্য বিশিষ্ট একটা টিম করে গঠন করে দিচ্ছি। তারা আমাদের এই যে বন বিভাগের স্টাফ সব যাতে এটা না করতে পারে। আমি আমাদের উপজেলা নির্বাহী অফিসারদেরকে, আমি যতগুলো উপজেলা গিয়েছি এবং আমার কোস্টাল বেল্টের যে উপজেলা নির্বাহী অফিসারদেরকে আমি নির্দেশনা দিয়েছি এই খুঁটাজালের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য। মৎস্য সম্পদ রক্ষায় ও ইলিশ সম্পদ বাড়াতে অবৈধ চরগড়া, ঘোপ ও কারেন্ট জাল বন্ধ করবে প্রশাসন, এমনটাই দাবি স্থানীয়দের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। মেক্সিকো সীমান্তে দেয়াল তোলার বরাদ্দ আদায়ে শেষমেশ জরুরি অবস্থা জারি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বিরোধী ডেমোক্রেটদের সঙ্গে একাট্টা হয়েছেন তার দল রিপাবলিকান পার্টির নেতারাও। হোয়াইট হাউসের আভাসের 24 ঘণ্টার মধ্যেই জাতীয় দুর্যোগ ঘোষণা করে জরুরি অবস্থা জারি করেন প্রেসিডেন্ট ট্রাম্প। নানা যুক্তি আর বিশ্লেষণে সাফাই দেন মেক্সিকো সীমান্তে দেয়াল তোলার পক্ষে। জানান জাতীয় নিরাপত্তার স্বার্থে এছাড়া কোনো পথ খোলা নেই। 55 মাইলের দেয়াল তুলতে প্রেসিডেন্ট ট্রাম্প বাজেটে $800 কোটি বরাদ্দ চাইলেও বহু দিন দরবারের পর $137 কোটি বরাদ্দ দেয় যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট কংগ্রেস। এদিকে জরুরি অবস্থা জারির তীব্র সমালোচনা করেছেন ক্ষমতাসীন ও বিরোধী নেতারা। একে ক্ষমতার অপব্যবহার, আইনের প্রতি চরম অশ্রদ্ধা এবং নগ্ন হস্তক্ষেপ বলেছেন তারা। প্রেসিডেন্টের সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি পদক্ষেপের ঘোষণা দিয়েছেন ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল। জরুরি অবস্থা ঠেকাতে পার্লামেন্টের নিম্নকক্ষে প্রস্তাব তোলার আভাস দিয়েছে ডেমোক্রেটরা। প্রস্তাবটি পার্লামেন্টের উভয় কক্ষে 2/3 ভোটে পাশ হলেই কেবল ঠেকানো যাবে ট্রাম্পের নয়া আদেশ। এবারে ক্লেমেন্ট খেলার সংবাদ। ক্রিকেট সিরিজ বাঁচাতে পারল না বাংলাদেশ। নিউজিল্যান্ডের কাছে হারল। দ্বিতীয় ওয়ানডেও ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করলেন মার্টিন গাপটিল।
ক্রাইস্টচার্চে 8 উইকেটে জিতে 3 ম্যাচের সিরিজ 2-0 নিশ্চিত করল স্বাগতিকরা। টস হেরে প্রথমে ব্যাট করে টপ অর্ডারের ব্যর্থতায় 226 রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে 2 উইকেট হারিয়ে 37 ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় কিউইরা। নেপিয়ারের প্রথম ওয়ানডের পুনরাবৃত্তি যেন ক্রাইস্টচার্চে দ্বিতীয় ওয়ানডেতেও। আগে ব্যাটিংয়ে নেমে কিউই ফাস্ট বোলারদের তোপের মুখে বিপর্যস্ত। মিষ্টি নাকি ঝাল? এটা টাইমের সাথে সম্পৃক্ত। কখনো কখনো টক ভাল লাগে, মেয়েদের ক্ষেত্রে খুবই যায়, মেয়েদের সাথে টকটা বেশি যায় আর কি। পুলিশ অফিসার এক লোককে ধমকাচ্ছে, ভাই আপনি দেখেন না যেখানে লেখা আছে পার্কিং নিষেধ, মানে ওইটা দেখছি, আপনি যে আশেপাশে ছিলেন সেটা খেয়াল করেন। না না, একবার আমি তাই হয়েছে, আমি শেরাটনে গাড়ি পার্ক করতে গিয়ে আমি ইয়েকে জিজ্ঞেস করলাম, সিকিউরিটি গার্ডকে, আমি কি এখানে গাড়িটা পার্ক করতে পারি? বলছে অবশ্যই না। আমি বললাম তাহলে অন্য গাড়িগুলোতে পার্ক করছে, ওরা তো আমার জিগায় নাই। আজকে থেকে আবু হেনা রনির উপস্থাপনা ও খায়রুল বাবুয়ের প্রযোজনায় টক মিষ্টি ঝাল দেখবেন প্রতি রবিবার রাত 11:25। গাড়ি তুমি চালাইতে পারবা? না পারবো না। ওরে বাবারে গাড়ি চালাইতে হয় না, গাড়ি এমনিতেই চলে, বুঝছো? কোটাটার মতো পরের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলা ভিশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাভিশনে। সঙ্গে থাকার ধন্যবাদ।